আজকে একটু মন দিয়া শুনবেন। আন্তর্জাতিক রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে গেছে যে এইগুলা একসাথে কইরা মালার মতো গাইথা কেউ আপনাদের এখনো উপহার দেয় নাই। আজকে সেটা আমি দেবো, কিন্তু আজকার পরে ব্যাবাক আপনাদের কাছে ফকফকা হয়ে যাবে। তো আমি আমার ভিডিও খুব মন দিয়া শুনতে বলি না, কিন্তু আজকে বলবো, একটু মন দিয়া শোনেন। 2008 সালে কাঁঠাল রানী ক্ষমতার মসনদে বসার পরে আমাদের রাজনীতির একটা বিরাট অংশ ভারতের নিয়ন্ত্রণে চলে যায়। সে অবস্থার পরিবর্তন হয়েছে, আমরা ইদানিং লক্ষ্য করতেছি। আমাদের এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চল, এই যে অঞ্চলটা, এই অঞ্চলে আমেরিকা এবং তার মিত্রদের সাথে চীনের যে কৌশলগত প্রতিযোগিতা চলতেছে, বাংলাদেশ এখন তার কেন্দ্রবিন্দুতে, একদম সেন্টারে। এই প্রতিযোগিতার একটা অন্যতম রাজনৈতিক দিক হচ্ছে যে এই অঞ্চলের দেশগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হবে নাকি তারা চীনের মতো একনায়কত্ববাদী ব্যবস্থার শিকার হবে। এই কারণে পশ্চিমা বিশ্ব আমাদের আগামী নির্বাচন নিয়ে ব্যাপকভাবে আগ্রহী। বাংলাদেশে গণতন্ত্রের পতন ঘটলে তা হবে এই গোটা অঞ্চলের জন্য একটা অশনি সংকেত। এই কারণেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্লিংকেন কিছুকাল আগে আমাদের বলছিলেন যে আমাদের আগামী নির্বাচনের উপরে রয়েছে সারা বিশ্বের চোখ। তো এই যে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে বাকি বিশ্বের যে ক্রমবর্ধমান আগ্রহের কারণে আমাদের রাজনীতিতে কি ঘটতেছে বা আগামীতে কি ঘটতে যাচ্ছে তা বোঝার জন্য দেশের কোন রাজনীতিবিদ বা দল কি করতেছেন বা বলতেছেন সেটা দেখলে চলবে না, কিন্তু আমাদের দৃষ্টি দিতে হবে অনেক বড় পরিসরে। বাইরের দুনিয়ায় কি কি ঘটতেছে তা সঠিকভাবে বিশ্লেষণ করলে আমরা আমাদের রাজনীতির গতিমুখ এবং আগামীতে কি কি ঘটতে যাচ্ছে তা ভালোভাবে বুঝতে পারবো। আমি অনেক দিন আগে একটা ভিডিও করছিলাম যে বাংলাদেশকে নিয়ে পরাশক্তির এই উত্তেজনা কেন, অনেক আগে। আমি তখন কেবল ইউটিউব শুরু করছি, তো আপনারা হয়তো অনেকেই দেখেন নাই। যদি সময় পান এটা একটু দেখে নিন আমার এই ভিডিওটা দেখার পরে, তাহলে পুরোটা আরও একটু ভালোভাবে বুঝতে পারবেন। যদিও এই ভিডিওটা পুরানো, কিন্তু পুরো ঘটনাটা কোথায় থেকে কোথায় আসছে এটা বোঝার জন্য এটা কাজে দেবে। তবে কোথায় আমাদের চোখ রাখা লাগবে? অনেক দূরে ইউরোপে, মানে আমি সেখানে আছি আর কি, ইউরোপের তুরস্কে। কি হয়েছে তুরস্কে জানা আছে? জানা নাই? আসেন এটা একটু দেখি। কয়েক সপ্তাহ আগে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল না? প্রথম দফায় কোনো প্রার্থী কিন্তু শতকরা 50% ভোট পায় নাই। তো ওই সমস্ত দেশে একটা সিস্টেম আছে যে শতকরা 50% ভোট না পেলে দ্বিতীয়বার ভোট নেওয়া হবে। তো দ্বিতীয়বার ভোট নেওয়া হইল, তাতে প্রেসিডেন্ট এরদোগান জয়লাভ করলেন, মাশাআল্লাহ। নির্বাচনের আগে পশ্চিমা সংবাদ মাধ্যমের একটা বড় অংশ কিন্তু এরদোগানের সমালোচনা করছিল, কিন্তু তিনি যখন চূড়ান্তভাবে বিজয়ী হলেন তখন তার বিজয় নিয়ে দুনিয়ার কোথাও কোনো প্রশ্ন ওঠে নাই। তার কারণ তুরস্কের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছিল। কাঁঠাল রানীর রাতের ভোট তো দূরের কথা, তুরস্কের নির্বাচনে কোনো ধরনের কারচুপির খবরও আমরা শুনিনি। একেই বলে সত্যিকারের গণতন্ত্র। এবং এই গণতন্ত্র অনুশীলন করে এবং জনগণের প্রকৃত সমর্থন নিয়ে এরদোগান বারবার তার দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন। কাঁঠাল রানীর মতো অভূতপূর্ব ভোট ডাকাতি বা বিরোধীদেরকে গুম, খুন বা ব্যাপক কারাবন্দির মতো ভয়াবহ অপরাধমূলক কাজ তাকে করতে হয়নি। অনেকে বলেন যে ওখানে একটা কু হয়েছে এবং কুয়ের পরে উনি যথেষ্ট নিপীড়ন চালাইছেন, কিন্তু একটা দেশে একটা কু হয়ে গেছে। এটা কু হয়ে গেছে, এটার কারণটা সামলাইতে হবে না? যাই হোক, এই প্রসঙ্গে আর না যাই। এই তুরস্কের নির্বাচনের ফলাফল দেশে বিদেশে সকলেই প্রশ্নাতীতভাবে মেনে নেয়। নির্বাচনের পরপর এরদোগান তুরস্কের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কয়েকটা পদক্ষেপ নিয়েছেন। এইটা পর্যালোচনা করলে আমরা দুনিয়ার রাজনীতি কোন দিকে যাইতেছে সেটা বুঝতে পারবো এবং বাংলাদেশের রাজনীতির আসন্ন ভবিষ্যৎ সম্পর্কেও ধারণা করতে পারবো। কি করছে এরদোগান নির্বাচিত হওয়ার পরে? আসেন দেখি। এরদোগানের জয়ের পরে পুতিন এবং ইউক্রেনের জেলেনস্কি দুজনে অভিনন্দন জানাইছিলেন এরদোগানকে। এর কিছুকাল পরে আমরা দেখলাম জেলেনস্কি গেলেন তুরস্ক সফরে। এরদোগান তাকে শুধু উষ্ণ স্বাগতমই জানালেন না, তিনি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ লাভের তুরস্কের যে সমর্থন সেটা জ্ঞাপন করলেন। তুরস্ক কিন্তু ন্যাটোর একজন গুরুত্বপূর্ণ সদস্য। ইউক্রেন ন্যাটোতে অন্তর্ভুক্ত হইতে চায়, এটা তো ছিল পুতিনের ইউক্রেন আক্রমণের একটা বড় কারণ, তাই না? ইউক্রেন ন্যাটোতে আসবে, এটার জন্য যে এরদোগান সমর্থন দিল, এইটা পুতিনের জন্য একটা বিশাল বড় বিপর্যয়কর ঘটনা। কিন্তু এরদোগান কিন্তু এখানে থামলেন না। তুরস্কে 5 জন ইউক্রেনের কমান্ডার আশ্রয় নিছিল। কেমনে জানেন? এরা ওই যে মারিওপোল হয়েছিল না, মারিওপোলে যুদ্ধ হয়েছিল না, রুশ বাহিনীর কাছে ধরা পড়ছিল এবং একটা সমঝোতার অংশ হিসাবে রাশিয়া তাদেরকে তুরস্কে যাওয়ার অনুমতি দিছিল, একটা শর্ত দিছিল। কিন্তু
শর্ত ছিল যে যুদ্ধ শেষ হওয়ার আগে তারা যেন ইউক্রেনে না ফেরে, তারা ফিরতে পারবে না। কিন্তু কি করলেন এরদোগান ওই 5 জন ইউক্রেনীয় কমান্ডারকে জেলেনস্কির সাথে কিয়েভে ফেরার অনুমতি দিলেন। তো রাশিয়া যে শর্ত দিছিল যে যুদ্ধ শেষ হওয়ার আগে ওরা ইউক্রেনে ফিরতে পারবে না, এই শর্ত কি এরদোগান মানলেন না, ভঙ্গ করলেন। রাশিয়া কিন্তু তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ জানাইছে। তারপরে এরদোগান এটা করছেন। কেন করছেন আমরা আস্তে আস্তে বুঝে যাব কেন করছেন। তারপরে এরদোগান আর একটা কাজ করলেন। উত্তর ইউরোপের 2টা দেশ ফিনল্যান্ড এবং সুইডেন, পুতিন যে ইউক্রেন আক্রমণ করলো তার পরবর্তীতে ন্যাটোর সদস্যপদ লাভের জন্য দরখাস্ত দিছিল। এই 2টা দেশেরই কিন্তু রাশিয়ার সাথে বর্ডার আছে। হ্যাঁ, তো এদের প্রার্থিতা, এদের ক্যান্ডিডেটশিপ এটা গ্রহণ করবে কি করবে না, এটার জন্য ন্যাটোর যারা সদস্য আছে প্রত্যেকটা সদস্যের সম্মতির দরকার আছে যে তার প্রার্থিতা গ্রহণ করবে কিনা। এর জন্যে তো তুরস্ক কিন্তু ফিনল্যান্ডের প্রার্থিতা অনুমোদন করছিল, কিন্তু সুইডেনেরটা দেয় নাই, কিন্তু দিছিল না। সুইডেনের দরখাস্ত কিন্তু আটকায় রাখছিল তুরস্ক। তার কারণ হিসেবে এরদোগান বলছিল যে সুইডেনে কিছু ব্যক্তি এবং গ্রুপ তুরস্ক বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে সে সমস্ত বন্ধ না করলে তুরস্ক সুইডেনকে সমর্থন দেবে না। কিন্তু এই মাসের 11 এবং 12 তারিখে ন্যাটো সম্মেলন হয়ে গেল। তার ঠিক আগে এরদোগান ঘোষণা করলেন যে তিনি সুইডেনের যে প্রার্থিতা ছিল, তার দরখাস্ত ছিল, সেইটা উনি অনুমোদন করবেন। তো তাইলে একটা সীমান্তবর্তী দেশ মানে ফিনল্যান্ড আগেই তো দরখাস্ত দিয়ে রাখছে, আর একটা দেশ সুইডেন সেও কিন্তু ন্যাটোভুক্ত হইতে যাচ্ছে। এটা কিন্তু পুতিনের জন্য আর একটা বড় দুঃসংবাদ। তো ইউক্রেন আক্রমণের পরে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে কিন্তু এরদোগানের তুরস্কই যুদ্ধরত 2 পক্ষের সাথে সম্পর্ক বজায় রাখছিল। দীর্ঘ 2 দশক দেশ শাসনের পরে আরও একটা নতুন দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হইয়া এরদোগান আভ্যন্তরীণভাবে একটা শক্তিশালী অবস্থানে কিন্তু ছিলেন। তারপরও তিনি পর কেন এই অ্যাকশনগুলো নিলেন যা পুতিনের জন্য চরম ক্ষতিকর। এককালে তুরস্ক ছিল পৃথিবীর অন্যতম শক্তিধর সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য। সেই বিশাল ক্ষমতা এখন নাই, কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো কিন্তু না তুরস্ক এখন ইউরেশিয়ার একটা প্রধান শক্তি। রাশিয়ার সাথে তাদের কয়েক শত বছরের সম্পর্ক। কিন্তু রাশিয়াতে কি হচ্ছে তার বিস্তারিত খবর কিংবা দিশটাতে কি ঘটতে যাচ্ছে তার বাস্তবতা ভিত্তিক অনুমান তুরস্কের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে নীতি নির্ধারকদের কিন্তু থাকে। ইউক্রেন যুদ্ধে যা ঘটতেছে এবং রাশিয়ার অভ্যন্তরে সাম্প্রতিক ঘটনাবলিতে এরদোগান সরকারের মনে হয়েছে যে পুতিন একটা কঠিন অবস্থায় পড়ছেন, কঠিন বাটে পড়ছেন, যা থেকে নিষ্কৃতি পাওয়া কঠিন। কেন আপনারা জানেন, কয়েকদিন আগে রাশিয়ার একটা ভাড়াটে বাহিনী যেটাকে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠিয়েছিল, ভাগনার গ্রুপ, তার নেতা প্রিগোজিন ভাগে গেছে। তো তার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে মস্কোর অভিমুখে রওনা দিছিল। সেই সময় পুতিন বলছিল প্রিগোজিনের বিদ্রোহ পেছন থেকে ছুরির আঘাত, বলছিল না? হ্যাঁ, এবং বলছিলেন যে তিনি চূড়ান্ত শাস্তির বিহিত করবেন, বলছিল না? বলছিল। এরপরে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো, তার কাছ থেকে আমরা জানতে পারলাম যে প্রিগোজিন তার অগ্রযাত্রা থামাই দিছেন এবং তিনি বেলারুশে আশ্রয় নিছেন, বলছিল না? অথচ এই লুকাশেঙ্কোর কাছ থেকে আমরা জানলাম যে প্রিগোজিন লুকায় নাই, প্রিগোজিন বেলারুশে যায় নাই। লুকাশেঙ্কো জানালেন প্রিগোজিন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আছেন এবং তিনি হয়তো মস্কো বা অন্য কোনো স্থানের দিকে রওনা করতে পারেন। এরপর পরই রুশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেন্ট পিটার্সবার্গে প্রিগোজিনের আস্তানায় অভিযান চালাইছিল। অনেক কিছু মধ্যে $11 কোটি সমপরিমাণ অর্থ জব্দ করছিল। অবাক কাণ্ড হচ্ছে যে পুরো টাকাটা ফেরত দিয়ে দিছে প্রিগোজিনকে। শুধু তাই না, অনেকটা রহস্য সিনেমার মতো আমরা অবাক হইয়া দেখলাম যে মস্কোর ক্রেমলিনে পুতিন প্রিগোজিনের সাথে মিটিং করতেছে এবং সেখানে উপস্থিত প্রিগোজিনের মালিকানাধীন ভাগনার গ্রুপের কমান্ডাররা। কি তামসা! পুতিন যাকে বলছে প্রকাশ্যে পিছে ছুরি মারতেছে, বিশ্বাসঘাতক বলছেন, তাকে চরম দণ্ড দেবেন, হুমকি দিচ্ছেন, তারপরে তিনি কিছুই করতে পারেন নাই, কিছুই ছিঁড়তে পারেন নাই। উল্টা সে একই লোক এবং তার সাঙ্গপাঙ্গদের সাথে বৈঠক করতেছেন। ইউক্রেনে আক্রমণ করার সময় কি মেলা বাক্য দিছিল রাশিয়া, বলছিল যে 4 দিনের মধ্যে তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করে ফেলবে। অথচ 4 দিন তো গেছে, 4 সপ্তাহ গেছে, 4 মাস গেছে, 400 দিন পারায় গেছে। এখন 500 দিনের বেশি যুদ্ধ চলতেছে। রুশ বাহিনীর সাথে ভাড়াটে ভাগনার বাহিনী যুদ্ধ অবতীর্ণ হয়েছে, কিন্তু রাশিয়ার তুলনায় একটা ক্ষুদ্র শক্তির দেশ ইউক্রেনের সাথে তারা পাইরা উঠতেছে না। যুদ্ধক্ষেত্রে তো এই অবস্থা। আর আভ্যন্তরীণভাবে ভাগনার বিদ্রোহের পর পুতিনের ক্ষমতার ভিত্তি কিন্তু টলে গেছে। এখন কি হবে রাশিয়া চালায় পুতিন না, রাশিয়া চালায় অলিগার্ক,
মানে মেলা বড় লোক যারা, তাদেরকে বলা হয় মেলা মেলা বড় লোক। এত বড় বড় লোক কিন্তু আর দুনিয়াত নাই। এদের বলা হয় অলিগার্ক, যাদের অর্থবিত্তের কোনো সীমা পরিসীমা নাই। তো যুদ্ধের পর পশ্চিমে স্যাংশন খাইয়া এই অলিগার্করা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত হয়েছে। তো বাংলাদেশের হাসিনার অলিগার্ক যারা আছে না, তারাও একই ঘটনা ঘটবে। তো যুদ্ধের ফলাফল অনিশ্চিত হয়ে যাওয়ার পরে কবে যুদ্ধ শেষ হবে সে সম্পর্কে কোনো নির্ভরযোগ্য ইঙ্গিত না থাকায় তাদের ব্যাপক ধৈর্যচ্যুতি ঘটছে। এটাই প্রতিফলিত হয়েছে মস্কোতে ক্ষমতার টানাপোড়েনে। পুতিন প্রিগাজিনকে পিষে ফেলতে চাইছিল না, তার যদি সেটা করার ক্ষমতা থাকতো তাহলে সে সেটাই করত। উল্টা সেই লোকের সাথে বৈঠক করতে বাধ্য হইতো না। প্রিগজিন যখন মস্কোর দিকে তার বাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন আমেরিকা এবং তার মিত্ররা জানাইছিল যে ভাগনার বাহিনী যে এরকম একটা বিদ্রোহ করবে সেই খবর তাদের কাছে আগে ভাগেই ছিল। তাই পুতিন স্বাভাবিকভাবে বিচলিত এই ভাবা যে আর কোন কোন অলিগার্ক পশ্চিমাদের সাথে যোগাযোগ রাখতেছে। বুঝতে পারতেছেন তো, পুতিন আর এখন এককভাবে তার ক্ষমতা প্রয়োগ করতে পারতেছে না। অলিগার্করা এখন পুতিন আর প্রিগাজিনকে নিয়ে লেজে খেলাচ্ছে। একজন এক নায়ক তখনই এই অবস্থায় এসে পড়েন যখন থেকে তার পতনের পালা শুরু হয়। এইটা খুব ভালোভাবে অনুধাবন করছেন এরদোগান, এবং সে কারণে তিনি নির্বাচনে জয়লাভের পরে একটা শক্ত অবস্থানে থাইকাও পুতিনের হাত ছাইড়া দিলেন, চাইপা ধরলেন পশ্চিমের হাত। আগেই বলছি যে এরদোগান জিতছেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে, যার ফলাফল প্রস্তাবিতভাবে দেশে বিদেশে সকল মহলে গৃহীত হয়েছে। এর সাথে তুলনা করেন কাঁঠাল রানীর সাথে। কাঁঠাল রানী অসাংবিধানিকভাবে সংবিধানের ৫ম সংশোধনী গায়ের জোরে পাশ করে সংসদে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিল। এই সংশোধনী অবৈধ। তো এই অবৈধ সংশোধনীর ভিত্তিতে 2014 আর 2018 সালে যে নির্বাচন হয়েছে সেটা সাংবিধানিকভাবে অবৈধ। এবং এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে না, বরং সারা পৃথিবীর নির্বাচনের ইতিহাসে কলঙ্কতম ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে যুগ যুগ ধরে। বিচার বহির্ভূত হত্যা, গুম, বিনা বিচারে আটক, সকল প্রতিষ্ঠান কুক্ষিগত করা, অদৃষ্টপূর্ব দুর্নীতি, লুটপাট ইত্যাদি সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে তার অবৈধ ফ্যাসিস্ট সরকারের মূল ভিত্তি। সে এখন ফোন দিয়ে আসতেছে কি করে আর একটা বিশাল ভোট ডাকাতি করা যায় যাতে করে তার এই নিকৃষ্ট অপশাসন সে চালায় যেতে পারে। কিন্তু এইটাতে বাদ সাধছে আমেরিকা এবং তার মিত্ররা, মানে ইউরোপ। তারা জানে আগামী নির্বাচন যদি 2014 এবং 2018 সালের মতো হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র অনির্দিষ্টকালের জন্য হারায় যাবে। আগেই বলছি, এমনটা হইলে পুরা ইন্দো প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্রের ভবিষ্যৎ বিপর্যস্ত হয়ে পড়বে, আমেরিকার ভবিষ্যৎ বিপর্যস্ত হয়ে পড়বে। এটা আমেরিকার জন্য বিপদ। এবং সিডা মডেলের কর্তৃত্ববাদী শাসন কঠিনভাবে চেপে বসবে এই অঞ্চলে বিভিন্ন দেশের উপরে। তাই তারা একে একে কাঁঠাল রানীর ক্ষমতার ভিত্তি জয় বাংলা করে দিতেছে। তার আগের প্রভু হিন্দুত্ববাদী মোদিও আগের মতো আর ঠেকা দিতে পারতেছে না আমেরিকান চাপে। মাইনকা সিপাই পুরা দিশাহারা কাঁঠাল রানী দ্বারস্থ হয়েছে চীন, রাশিয়া আর তার মিত্রদের কাছে। তাই কয়েকদিন আগে রাশানা তাদের হাসিনা দিয়া টুইট করছে, হাত দিয়া না হাসিনা দিয়া টুইট করছে কাঁঠাল রানীর সপক্ষে। মস্কো বলছে যে পশ্চিমারা নাকি বাংলাদেশের নব্য সাম্রাজ্যবাদ কায়েমের তালে আছে। তো আমার রুশিয়া বন্ধু সিরিয়াত বৈশা কি করছেন আপনারা? বাশার আল আসাদের ক্ষমতা টিকায় রাখার জন্য সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানদের মায়েরা তো সাফা করে দিচ্ছেন। লাখ লাখ সিরিয়ান মুসলিমকে বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য করছেন শরণার্থী হিসেবে। দেশটার অনেক ঐতিহাসিক, অনেক ইসলামী স্থাপত্য কীর্তি আপনার ধুলায় মিশায় দিচ্ছেন। আর সেখানে তো শুধু রাশিয়ান সৈন্য পাঠান নাই, সেই সাথে পাঠিয়েছেন এই ভাগনারদেরকে, প্রাইভেট বাহিনীকে, যারা যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম কানুনের ধার ধারে না। সিরিয়াতে আপনারা যে কাম করছেন সেটা নব্য উপনিবেশবাদের চাইতে অনেক বেশি নিকৃষ্ট। আর এখন কাঁঠাল রানীর অবৈধ ফ্যাসিস্ট শাসন টিকানোর জন্য নব্য উপনিবেশবাদী বলে গণতান্ত্রিক দুনিয়াকে গালি দিতেছেন। পুতিন ভাই সাহেব $3.5 বিলিয়ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 13.5 বিলিয়নে কাঁঠাল রানীর কাছে বেচছে, আর চুরির টাকাটা ভাগাভাগি করছে, আমরা জানি তো। তাই কাঁঠাল রানীর সমর্থনে কিছু তো করতেই হয়, তা যত হাস্যকরই হোক না কেন। তাতে পুতিন ভাই সাহেবের যে অবস্থা, তাতে কইরা আপনাদের হাসিনা দিয়ে টুইট বেশি করে মারতে হবে, তার বেশি আর কিছু করতে পারবেন না। আর একটা কথা মনে রেখেন, আমরা করলে আপনাদের $3.5 বিলিয়ন শোধ করব, যেটা রূপপুর প্রকল্পের প্রকৃত মূল্য। কাঁঠাল রানীর সাথে $13.5 বিলিয়ন চুক্তি করে যে বখরার বন্দোবস্ত করছিলেন সেটা তার কাছ থেকে আদায় করে নিয়েন, আমাদের কাছে আইসেন না। এবং আমরা জানি কিভাবে বাকি টাকাটা না দিতে হবে, আমরা জানি, ওটা দিব না, আমরা কইয়া দিলাম। কাঁঠাল রানীর সমর্থনে রুশিয়া বন্ধুর সাথে জুটছে ওই সিরিয়ার বাশার আল আসাদের সমর্থনে সেনা পাঠানো ইরান। কয়েক মাস আগে জাতিসংঘ মানবাধিকার পরিষদে হাসিনার প্রতিনিধি ইরানের সপক্ষে ভোট দিছিল।
বাংলাদেশের কূটনীতিক ইতিহাসে এটা ছিল একটা জঘন্য ঘটনা। ইরান এই অবৈধ সরকারকে সমর্থনের বিবৃতি দিয়ে ঋণ শোধ করছে মাত্র, এর বেশি সে কিছু করবে না, কারণ এরকম এর বেশি কিছু করার তার হ্যাডমই নাই। তবে এই কাজ করে ইরানের ক্ষতি হইল। 1970 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়েছিল, বিশাল ঘূর্ণিঝড় প্লাবনে আমাদের উপকূল ভাইসা গেছিল, এবং এই কারণেই পশ্চিম পাকিস্তান থেকে কেউ আসে নাই, এবং মৌলানা ভাসানী বলছিল ওরা কেউ আসে নাই, এবং এর ফলে পূর্ব পাকিস্তানের মানুষ প্রচণ্ডভাবে বিলা হয়েছিল পশ্চিম পাকিস্তানের উপরে। আমাদের মুক্তিযুদ্ধের পিছনে এটা একটা বড় কারণ। কিন্তু ইরান তার দেশে জাতীয় দুর্যোগ ঘোষণা করছিল, আমাদের দুর্যোগকে, যা সেই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানও করে নাই। এই কারণে ইরানের প্রতি বাংলাদেশের মানুষের একটা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জন্মাইছিল। কাটালানির সপক্ষে দাঁড়ানোর ফলে ইরান বাংলাদেশের মানুষের এই মমতার জায়গা থেকে ছিটকায় পড়ল। আফসোস, রাশিয়া ও ইরানের বাইরে আর একটা মাত্র রাষ্ট্র কাটালানিকে মৌখিকভাবে সমর্থন করতেছে, সেটা হইতেছে চীন। কারণ এই অঞ্চলে একনায়কতন্ত্র বজায় রাখা এবং প্রসার করা চীনের স্বার্থের অনুকূলে। চীনের সমর্থন এটা কেবলই মৌখিক। এটা এই কারণে বলতেছি যে হাসিনাকে যখন বাংলাদেশের জনগণ অতি শীঘ্রই জয় বাংলা কইরা দিবে, তখন চীন তার জন্য সৈন্য সামন্ত নিয়ে হাজির হবে না। এই যে শ্রীলঙ্কা চীনের দোস্ত, হ্যাঁ, এই যে অপ্রয়োজনীয় নিয়া বন্দর টন্দর বানায় বিপদে পড়লো না, এবং রাজাপাকসে যে ক্ষমতা হারাইলো, প্রেসিডেন্ট প্রাসাদ দখল টখল করে নিল, চীন কি করছে? খালি চায়া চায়া দেখছে। এই যে আমাদের দেশ 1971 ডিসেম্বর মাসে মুক্তিবাহিনী আর মিত্রবাহিনীর যুগপৎ আক্রমণে পাকিস্তান দখলদার বাহিনী যখন জয় বাংলা হয়ে গেছিল, তখন পাকিস্তানি সেনাবাহিনীর হেডকোয়ার্টার ইসলামাবাদ থেকে নিয়াজিকে বার্তা দেওয়া হয়েছিল যে চীন শীঘ্রই তার সমর্থনে মাঠে নামতেছে, বলছিল না? তো ইন্ডিয়ার সেনাপ্রধান জেনারেল মানেক শ তখন নিয়াজিকে বারে বারে আহ্বান জানাইতেছিলেন, বলছিলেন হাতিয়ার ডাল দো। তখন চীনা সশস্ত্র সমর্থনে মিথ্যা আশায় নিয়াজি আরও কয়েকদিন যুদ্ধ চালায় গেছে, দুই পক্ষে রক্তপাত হয়েছে। শেষ পর্যন্ত যখন দেখা গেল চীনের মাঠে নামার কোনো লক্ষণই নাই, তখন ইসলামাবাদ নিয়াজিকে বলল, ইউ আর অন ইউর ওন, অর্থাৎ আমরা আর তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি তোমার নিজের বুদ্ধিতে যা কুলায় তাই করো। ওই রকম একটা বেড়াছাড়া অবস্থায় বিনা শর্তে আত্মসমর্পণ করা ছাড়া তার উপায় ছিল না। শুধু তাই না, অরোরাকে স্যালুট দিতে হয়েছিল, অরোরাকে আর্মি দিয়ে স্যালুট, পাকিস্তানি আর্মি দিয়ে স্যালুট দিতে হয়েছিল। অথচ চীনের কাল্পনিক সাহায্যের অপেক্ষা না করলে সে হয়তো কিছুটা সম্মানের সাথে যুদ্ধবিরতি করতে পারত, তাতে বাংলাদেশের জনগণের এবং তার বাহিনীর ক্ষয়ক্ষতি কিছু কম হইতো। তো চীনা ভাইদের বলি, আপনারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছেন, জাতিসংঘে বাংলাদেশের প্রবেশকে বারে বারে ভেটো দিয়ে বন্ধ করছেন, এরপরেও, এবং শেখ মুজিব জয় বাংলা হওয়ার আগে বাংলাদেশকে স্বীকৃতি দেন নাই, এরপরেও গত 50 বছরে বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপনাদেরকে বন্ধু ভাবতে শুরু করছিল। কিন্তু 2018 সালের নির্বাচনে আপনারা যখন কাটালানিকে অকাতর সমর্থন দিলেন, তখন বাংলাদেশের মানুষ আপনাদের সেই চেহারা আবার দেখতে পাইল। দরকার ছিল না তো, অন্য কেউ তো অকাতর এভাবে সমর্থন দেয় নাই। ইদানিং আপনারা আবার সেই কসমস ফাউন্ডেশন আর 111-এর মির্জাফরদেরকে নিয়ে মাঠে নামতেছেন। আপনাদের মাথায় কি একটু ঢোকে না যে 1-11-র সাথে সংশ্লিষ্ট ছিল যারা, তাদের সকলকে এদেশের মানুষ মির্জাফর হিসেবে গণ্য করে? এদেশে আর তাদের আর কোনো স্থান নাই। তা আপনারা বলতেছেন যে বাংলাদেশের রাজনীতি এদেশের বাস্তবতার আলোকেই চলবে। বাংলাদেশের বাস্তবতা কি কাটালানি? কাটালানি বাংলাদেশের রাজনীতিতে একটা অসুস্থ বাস্তবতা। তার মানে কি আপনারা চাইতেছেন যে কাটালানি অবৈধ ফ্যাসিস্ট শাসন, দুর্নীতিপরায়ণ শাসন চলতে থাকুক? শোনেন চীনা ভাইরা, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি এদেশের মানুষের সুগভীর অঙ্গীকার, যার সূচনা আমাদের মুক্তিযুদ্ধের গর্ভ থেকে। শুধু তাই না, স্বাধীন দেশে আমাদের গণতন্ত্রের জন্য যে লড়াইটা করছিলাম আমরা 90, আমরা তখন ছাত্র ছিলাম। গণতন্ত্রের প্রতি অঙ্গীকার, মানবাধিকারের প্রতি অঙ্গীকার, এটা জনগণের অঙ্গীকার। চীনা ভাইরা, আপনারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছেন, আমরা সেই যুদ্ধে বিজয়ী হয়েছিলাম, আর আপনারা পতিত হয়েছিলেন ইতিহাসের ভুল সাইডে। এইবারও আপনারা দাঁড়াইছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত একটা অবৈধ রেজিমের পাশে। শেষ পর্যন্ত তাকে তো আপনারা সাহায্য করবেন না, অন্যদেরকেও আগে যেমন সাহায্য করেন নাই, তাহলে খামোখাই কেন ইতিবাচক পরিবর্তনের পথে বাধা হইয়া দাঁড়াইতেছেন? এশিয়ার সবচেয়ে বড় শক্তিধর দেশ হিসাবে, আগামীর পরাশক্তি হিসেবে আমরা চাইব আপনারা দ্বিতীয়বার এই ধরনের ভুল করবেন না, এবং এখন থেকে বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতি সম্মান দেখায় এই অবৈধ সরকারের প্রতি আপনাদের সমর্থনসূচক কাজে ক্ষান্ত দেবেন। তাইলে ভবিষ্যতে বাংলাদেশের সাথে চীনের একটা উত্তম সম্পর্ক বজায় রাখার অবকাশ থাকবে। আমরা চীনের বন্ধুত্ব চাই, কিন্তু বাংলাদেশের জনগণ তার দিক থেকে মুখ ফিরায় নেবে যারা কাঁঠালরানীকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন দেবে। এখানে আমাদের কিছুই করার থাকবে না। সবশেষে কাঁঠালরানীর লেসপেন্সারদেরকে একটু বলি, হাসিনার সমর্থকদেরকে, ভাই সাহেবেরা, আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে হাসিনার দিন শেষ।
ভারত অফ হইয়া গেছে, চীন রাশিয়া আসবে না, হাসিনার অপশাসনও টিকবে না, তার ভাইগা যাওয়ার অভ্যাস আছে, অবস্থা বেগতিক দেখলে সে আবার ভাইগা যাবে, তখন সে বা তার পোলা মাইয়া আপনাদের কথা চিন্তাও করবে না, ঘুণাক্ষরেও না। প্রমাণ চান? প্রমাণ দিচ্ছি। শুনেন, আমাদের দেশে একটা মহৎ সামাজিক ধর্মীয় রীতি হইল যে বাপ মা অসুস্থ হইলে বাচ্চা কাচ্চারা এসে দেখে, পাশে বৈশা সেবা করে, বাপ মা ইন্তেকাল করলে সুন্দরভাবে তার দাফন কাফন করে, কুলখানি দেয়, 40 আয়োজন করে, বছরে বছরে দোয়া মাহফিলের অনুষ্ঠান করে না? কাটালানির স্বামী প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া যখন ইন্তেকাল করলেন, তার পোলা সজীব বা তার মাইয়া পুতুল কি জানাজার জন্য আসছিল? 2 জনের 1 জনও আসে নাই। জয় বসেছিল আমেরিকায় আর পুতুল কানাডায়। এই খবর কিন্তু দিছে আমেরিকার লেসপেন্সার বিডি নিউজে, যে দেখেন। কিন্তু বেগম জিয়া মরহুম ওয়াজেদ মিয়ার লাশ দর্শনে গেছিলেন, মোনাজাতও করছেন। স্বামী মারা যাওয়ার পরে হাসিনা তার নামে শেষে ওয়াজেদ শব্দটা ত্যাগ করলেন। এই যে জয় তার পোলা, সেও কয় নাই যে মা তুমি বাবার নামটা কেন বাদ দিলা নাম থেকে। অবশ্য স্বামীর নামটা নাম থেকে বাদ দেওয়াটা তার জন্য বড় কিছু না। আমাদের সংবিধানে 2 জায়গায় মহান আল্লাহ তাআলার নাম ছিল, সে তার পাপিষ্ঠ হাত দিয়া কাইটা দিছে 2টা নামই। স্রষ্টার নাম যে কাইটা দিতে পারে, স্বামীর নাম তো তার কাছে কিছুই না। যেসব লোক বাপের জানাজাতেও হাজির হয় না, কিংবা মরহুম স্বামীর নামটা নিজের নাম থেকে অবলীলাক্রমে কাইটা দেয়, তারা কি আপনার জন্য সামান্যতম চিন্তা করবে? ওরা ভাইগা যাবে, আপনারা পইড়া থাকবেন, তারপরে আপনাদের কি হবে আল্লাহ মালিক জানেন। আপনাদের মধ্যে যারা মানবাধিকার এবং মানবতার বিরুদ্ধে চরম অপরাধ করছেন, বাংলার মাটিতে অতি অবশ্যই তাদের বিচার হবে, কোনো অবস্থাতে ছাড় পাবেন না আপনারা। কিন্তু আপনাদের মধ্যে যারা তেমন কিছু করেন নাই, বা কাঁঠাল রানীর দুঃশাসনের কালে লুটপাট চুরি চামারিতে তেমন অংশ নেন নাই, তারা কেন হাসিনার জন্য খামোখা বলি হইবেন? দেখেন না, হাসিনার সবচেয়ে বড় বন্ধু মোদিও অফ হয়ে গেছে, এর চেয়ে বড় সংকেত আর কি হইতে পারে? দেখতেছেন না, এরদোগান পুতিনের হাত ছেড়ে পশ্চিমের হাত জোর কইরা চাপে ধরছে। আপনারাও সময় থাকতে অফ হইয়া যান, নিজেদের পাড়া প্রতিবেশীর কাছে গিয়া মাপ চান, ক্ষমা চান, যাদের ক্ষতি করছেন তাদের কাছে ক্ষমা চান, বলেন ভুল হইয়া গেছে, আমারে মাপ কইরা দেন। বাংলাদেশের মানুষের অন্তর বড়ই নরম, যদি এখন থেকে সিধা হইয়া যান তাইলে তারা আপনারে মাফ করলেও কইরা দিতে পারে। ভালো হইয়া যান, ভালো হইতে পয়সা লাগে না।